পাহাড় সমান ভারী। চুপ থাক, দম ধইরে হাট। আর খবরদার, চোখের মনি এই দিক সেদিক করবি না। তারা হাঁটতে লাগলো। তাদের পায়ের শব্দ শুকনো পাতার উপর মরমর করে বাজতে লাগলো। রফিক ঘটক তাদের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল। অন্ধকারে তার সাদা চোখটা এবার দপ করে জ্বলে উঠল। যা নিয়া যা, চুকি না খিদা অনেক দিনের। আইজ রাইতে তোদের দুজনের একজনের ঘাড় মটকাইব। দেখা যাক কে বাসে, অভিজ্ঞতা নাকি লোভ। রফিক ঘটক পেছনের অন্ধকারে মিলিয়ে গেল। আরিফ আর সেলিম লাশ নিয়ে জঙ্গলের সরু পথ ধরে শেওলা দিঘির দিকে এগিয়ে চলল। তাদের যাত্রাপথ ক্রমশই অন্ধকার থেকে আরো গভীর অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। গ্রামের মরা খালের ওপর নরবরে বাঁশের সাঁকো ধরে আরিফ আর সেলিম লাশ কাঁধে করে হাঁটছে। চারপাশটা নিস্তব্ধ, শুধু তাদের পায়ের শব্দ আর বাঁশের খাটিয়ার ক্যাচ ক্যাচ আওয়াজ শোনা যাচ্ছে। সাঁকোর নিচে পানি নেই বললেই চলে, শুধু কাদা আর কচুরি পানা। কিন্তু তারা সাঁকোর মাঝখানে আসতেই নিচ থেকে কেমন একটা ছপ ছপ শব্দ শুরু হলো। উস্তাদ, খালের নিচে কি মানুষ নামছে নাকি? আওয়াজ পান? নিচে তাকাবি না সেলিম, নজর সোজা রাখ। জিন ভূত পানির আড়ালে থাকে, ওগোদিকে তাকাইলে ওরা ঘাড়ে চাপে। হঠাৎ সাঁকোটা প্রবলভাবে দুলে উঠল। মনে হলো নিচ থেকে কেউ সাঁকোর খুঁটি ধরে ঝাঁকুনি দিচ্ছে। উস্তাদ, পইরা গেলাম উস্তাদ। সেলিম, পা ফাঁক কর, শক্ত কইরা দাঁড়া, আল্লাহরে ডাক। এই দোলনির মধ্যেও অদ্ভুত ব্যাপার হলো, খাটিয়ায় থাকা লাশটা একটুও নড়ছে না, যেন সে এই ঝাঁকুনির জন্য প্রস্তুত ছিল। হঠাৎ সেলিম খেয়াল করল লাশের কাফনের ফাঁক দিয়ে একগোছা লম্বা চুল বের হয়ে নিচের দিকে ঝুলে আছে, এবং এই চুলগুলো সাঁকোর নিচে পানির দিকে লম্বা হয়ে যাচ্ছে। উস্তাদ, লাশের চুলগুলা তো বড় হইতাছে, ওইগুলা পানির দিকে যাইতাছে। চুপ থাক, তুই মনের ভুল দেখতাছস। জোরে হাট, পা চালা। তারা কোনো মতে সাঁকো পার হয়ে এখন মাটির রাস্তায় এসেছে।